প্রতিপক্ষ হিসাবে স্কটল্যান্ড খুব সম্ভবত অত শক্তিশালী দল নয়, কিন্তু তা সত্ত্বেও আজকে স্কটল্যান্ডের এগেনস্টে ব্রাজিলের ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচের রেজাল্টের উপরেই ডিপেন্ড করবে যে ব্রাজিল পরের রাউন্ডে কোন দলের সাথে মুখোমুখি হচ্ছে। সো এমন গুরুত্বপূর্ণ একটা ম্যাচে প্রতিপক্ষ কেমন খেলে সেই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্স রাখে। সো আসুন দেখে নেওয়া যাক স্কটল্যান্ড অ্যাকচুয়ালি কেমন খেলে। স্কটল্যান্ড সাধারণত বেসিক 4-4-2 ফরমেশনে খেলে থাকে। তাদের মিডফিল্ড সবচেয়ে বড় শক্তির জায়গা। যখন তারা অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষের এগেনস্টে খেলে, যেমন ধরেন গত ম্যাচে তারা যখন মরক্কোর এগেনস্টে খেলতে নেমেছিল, তখন তারা এরকম 4-4-1-1 ফরমেশনে খেলতে নেমেছিল, যেখানে প্রথাগত স্ট্রাইকার ছিলেন মাত্র একজন এবং তার পেছনে যিনি খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ডার বা সাপোর্ট স্ট্রাইকারের জায়গায়, তিনিও কিন্তু একজন মিডফিল্ডার। এবং তার পেছনে যে চারজন ছিলেন, এই চারজনও বেসিক্যালি মোস্টলি মিডফিল্ডারই। আবার স্কটল্যান্ড যখন অপেক্ষাকৃত দুর্বল দলের এগেনস্টে খেলে, যেমনটা তারা ফার্স্ট ম্যাচে খেলেছিল হাইতির এগেনস্টে, তখন কিন্তু তারা এরকম একজন মিডফিল্ডারকে বসিয়ে রেখে বাড়তি একজন স্ট্রাইকারকে নিয়ে এসেছিল। সেক্ষেত্রে চে অ্যাডামসের সঙ্গে উপরে লরেন্স শ্যাঙ্কল্যান্ড খেলেছিলেন। দুজন স্ট্রাইকারের পেছনে চারজন মিডফিল্ডার, এরকম একটা ফরমেশনে তারা কিন্তু খেলতে নেমেছিল। সো আজকে যেহেতু ব্রাজিল এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল, এক্সপেক্ট করব আজকের এই ম্যাচেও তারা দুজন আউট অ্যান্ড আউট স্ট্রাইকার নিয়ে খেলবে না, বরং তারা একজন স্ট্রাইকারকে বেঞ্চে বসিয়ে রাখবে এবং এই স্ট্রাইকারের জায়গায় একজন এক্সট্রা মিডফিল্ডারকে তারা খেলতে নামাবে। এখন স্কটল্যান্ডের যে মিডফিল্ডার এতগুলো রয়েছে, তাদের খেলার স্টাইলের উপরে ডিপেন্ড করেও কিন্তু স্কটল্যান্ডের ফরমেশন এদিক সেদিক হয়। এখন স্কটল্যান্ডের মিডফিল্ডারদের মধ্যে অধিকাংশই বক্স টু বক্স মিডফিল্ডার। তাদের মধ্যে কাউকে কিন্তু আপনি পাবেন না যে কিনা পজেশন বেসড ফুটবল খেলে বা পেছন থেকে রেজিস্টার মতো খেলতে পছন্দ করেন। তাদের পায়ে সেভাবে বল পজেশন দেখা যায় না। স্কট ম্যাকটমিনাই বলেন, জন ম্যাকগিয়েন বলেন, রায়ান ক্রিস্টি বলেন, লুইস ফার্গুসন বলেন, সবাই একই ধরনের। সবসময় চেষ্টা করে মিডফিল্ডে বল রিগেইন করে দ্রুত গতিতে ভার্টিক্যালি অ্যাটাক করে বক্স ক্রাশ করে গোল করে আসার। দলের সবচেয়ে ইম্পর্টেন্ট মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে, তিনি এই ধরনের পজিশনেই খেলতে স্বচ্ছন্দ, অনেকটা অ্যাটাকিং মিডফিল্ডার বা সাপোর্টিং স্ট্রাইকারের ক্ষেত্রে, যেখান থেকে তিনি বক্স ক্রাশ করে গোল করে আসতে পারেন। তাকে যদি আপনি আবার আরেকটু পেছনে খেলান সেন্ট্রাল মিডফিল্ডারের একজন হিসাবে, তখন আবার কিন্তু তিনি অত ভালো খেলতে পারেন না, তাই তাকে এই ধরনের জায়গাগুলোতে কিন্তু খেলতে দেওয়া হয়। এবং বর্তমান কোচের আন্ডারে স্কট ম্যাকটমিনে কিন্তু এই ধরনের জায়গা থেকেই বেশ গোলটোলও করে থাকেন। জন ম্যাকগিয়েন দলের আরও একজন গুরুত্বপূর্ণ মিডফিল্ডার, যাকে বিভিন্ন ধরনের পজিশনে খেলাতে পছন্দ করেন স্কটল্যান্ডের কোচ। তাকে রাইট মিডফিল্ডারের ভূমিকাতেও আমরা দেখেছি, লেফট মিডফিল্ডারের ভূমিকাতেও আমরা দেখেছি, এরকম বক্স টু বক্স বা নাম্বার 10-এর ভূমিকাতেও কিন্তু আমরা দেখেছি। মেইন থিং ইজ, এই স্কটল্যান্ডে এমন কোনো পজিশন বেসড মিডফিল্ডার নাই, যে কারণে হাইতির মতো দলের এগেনস্টেও কিন্তু তারা সেভাবে ম্যাচ কন্ট্রোল করে জিততে পারেনি। শেষমেশ 1-0 গোলের একটা জয় নিয়ে তারা মাঠ ছেড়েছিল। আর গত ম্যাচে মরক্কোর সঙ্গে তো তারা হেরেই গিয়েছে। দুই ম্যাচের মধ্যে একটা কমন প্যাটার্ন হলো গিয়ে তাদের কোনো পজিশন বেসড মিডফিল্ডারের না থাকা। রায়ান ক্রিস্টিও সেক্ষেত্রে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেননি লুইস ফার্গুসনের পাশে থেকে। সো এই সমস্যার সমাধান হতে পারে যদি তারা আজকে রায়ান ক্রিস্টির জায়গায় ম্যাকলিনকে যদি নামান। মরক্কোর এগেনস্টে শেষ দিকে ম্যাকলিন কিন্তু নেমেছিলেন এবং তিনি বেশ সুন্দর মতো মিডফিল্ডের সাথে আক্রমণ ভাগের একটা সংযোগ করছিলেন তার পাসিংয়ের সাহায্যে। সো আজকে যদি স্কটল্যান্ডের কোচ একটু সাহসী হন, তাহলে কিন্তু লুইস ফার্গুসনের সঙ্গে ম্যাকলিনকে মেইন একাদশে নামিয়েও দিতে পারেন। স্কটল্যান্ড যেহেতু অনেক বেশি সেন্ট্রাল মিডফিল্ড বেসড দল, তাদের ওইরকম 1 ভার্সেস 1 কোনো থ্রেট নাই, যে কারণে দেখবেন অনেক সময় লেফটে কিয়েরান টিয়ারনিকে খেলানো হয়। আপনারা যারা রেগুলারলি ইংলিশ প্রিমিয়ার লিগ দেখেন তারা জানেন যে কিয়েরান টিয়ারনি কিন্তু এককালে আর্সেনালের লেফট ব্যাক ছিলেন। এখন স্কটল্যান্ড যেহেতু ওই ধরনের 1 ভার্সেস 1 ক্ষমতা সম্পন্ন কোনো উইঙ্গার পাচ্ছে না সেরকম, তাই অনেক সময় দেখা যায় যে রবার্টসনের সামনে লেফট ব্যাক কিয়েরান টিয়ারনিকে লেফট উইঙ্গার হিসাবে খেলানো হয়, যেখানে তিনি প্রথাগত লেফট উইঙ্গারের মতো সাইড লাইন বেসড দৌড়াদৌড়ি করে এখান থেকে ক্রস দেওয়ার চেষ্টা করেন। লেফটে উইডথের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হলেও রাইটে কিন্তু সে ধরনের সমস্যা নাই, কারণ রাইটে রয়েছেন বেন গ্যানন ডক। এই উইঙ্গারটা যখন রাইটে খেলেন তখন আবার জন ম্যাকগিন কিন্তু বাম দিকে চলে আসেন। বাম দিকে চলে আসলেও তিনি একটু সেন্ট্রালাইজড খেলে থাকেন। ওইদিকে বেন গ্যানন ডক
তিনি কিন্তু 1 ভার্সেস 1 ক্ষমতা সম্পন্ন স্পিডি একজন ড্রিবলার। হাইতির এগেনস্টে ম্যাচে তিনি বেশ দুর্দান্ত খেলেছিলেন, কিন্তু সেকেন্ড ম্যাচে মরক্কোর এগেনস্টে মিডফিল্ডের স্ট্যাবিলিটির উপরে বেশি ভরসা রাখতে চেয়েছিলেন স্কটল্যান্ডের কোচ, যে কারণে গ্যানন ডগকে কিন্তু একাদশে রাখা হয়নি, পরবর্তীতে নামানো হয়েছে। সো আজকে ব্রাজিলের এগেনস্টে স্কটল্যান্ড যদি 1 ভার্সেস 1 থ্রেট চায় এবং তাদের কাছে যদি মনে হয় যে না, ব্রাজিলের লেফট ব্যাক ডগলাস সান্তোসকে 1 ভার্সেস 1 সিচুয়েশনে নিয়ে এসে স্পিডে বা ড্রিবলিং দিয়ে হারানো সম্ভব, সেক্ষেত্রে কিন্তু বেন গ্যানন ডগকে এ ধরনের পজিশনে আমরা দেখতে পারি। সো 4-4-2 ফরমেশনে ব্রাজিলের এগেনস্টে স্কটল্যান্ড যদি সাকসেস পেতে চায়, তাহলে তাদেরকে তাকিয়ে থাকতে হবে মেইনলি স্কট ম্যাকটমিনের এই বক্স ক্রাশিং রানসগুলোর উপরে। এখান থেকে উনি বক্স ক্রাশিং রান নিয়ে গোল করে আসতে পারেন। মেইন স্ট্রাইকার চে অ্যাডামস অত বেশি গোল না করতে পারলেও অনেক প্রেস করতে পছন্দ করেন সামনের সব জায়গাগুলোতে। জন ম্যাকগিয়েন এই ধরনের হাফ স্পেসে অপারেট করতে পছন্দ করেন, এবং ম্যাকটমিনের হাফ স্পেসের অপারেশন দেখেই কিন্তু ম্যাকলিন যদি খেলেন, তিনি চেষ্টা করবেন এখান থেকে পাস দিয়ে আক্রমণের সুযোগ সৃষ্টি করার জন্য। অ্যান্ড বেন গ্যানন ডোগ তো আছেনই 1 ভার্সেস 1 সিচুয়েশনে একটা ডিসাইসিভ ইম্প্যাক্ট রাখার জন্য। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে স্কটল্যান্ডের খেলার স্টাইল কি ব্রাজিলের জন্য ভীতি জাগা নিয়ে হতে পারে কি না। Let's have a discussion.